আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার সবে স্পোকেন ইংলিশ শেখা শুরু করেছি বা ইংলিশে কথা বলার জন্যে প্র্যাকটিস করা শুরু করেছি। সেক্ষেত্রে ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্যে বা ইংলিশে কথা বলার ক্ষেত্রে কনফিডেন্স বাড়ানোর জন্যে কি কি বিষয় নজর রাখা উচিত। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলি মাথায় রাখলে বা যে বিষয়গুলি খেয়াল রেখে ইংলিশ বলার প্র্যাকটিস করলে তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি আনার ক্ষেত্রে হোক বা ইংলিশ বলার ক্ষেত্রে কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে হোক অনেকটা সুবিধা হবে। সেই জন্য তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এইরকম কোনো ভিডিও যখনই আপলোড করব তখন সময় মতো নোটিফিকেশান পেয়ে যেতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের যে বিষয়গুলো বলবো তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, লার্ন কমন ওয়ার্ডস অর অ্যাকশন ওয়ার্ডস ফার্স্ট। অর্থাৎ প্রথমেই কিছু অ্যাকশন ওয়ার্ডস বা কমন ওয়ার্ডস, ভার্বস যেগুলো আমাদের ইংলিশের কথোপকথনের ক্ষেত্রে প্রয়োজন সেগুলো শিখে নাও। এবার তোমরা বলবে যে এত ওয়ার্ডস প্রথমে শিখতে গেলেই তো শেখার এন্থুটা নষ্ট হয়, সেই কারণে ইংলিশ কথা বলার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই প্রচুর ওয়ার্ড শিখতে বলবো না, প্রথমে মোট 50টি ওয়ার্ড শিখতে বলবো বা অ্যাকশন ওয়ার্ড শিখতে বলবো, যে ওয়ার্ডগুলো আমরা প্রাথমিক পর্যায়ে ইংলিশ বলার ক্ষেত্রে বা প্রাত্যহিক যেসব ইংলিশে কথাবার্তা বলি সেই ক্ষেত্রে এই 50টি অ্যাকশন ওয়ার্ডস দিয়েই আমরা কথাবার্তা চালিয়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য প্রথমে প্রচুর ওয়ার্ড শেখার দিকে না গিয়ে এই 50টি ওয়ার্ড মুখস্থ করো। তো চলো দেখে নিই এই 50টি ওয়ার্ড কি কি। এই 50টি ওয়ার্ডের মধ্যে আছে আস্ক, বি, বিকাম, উইল, হ্যাভ, মেক, লুক, সে, শো, শুড, সিম, ওয়ার্ক, উইল, উড, এই ধরনের ওয়ার্ডস। তো তোমরা এই 50টি ওয়ার্ড প্রথমে ভিডিওটি পজ করে লিখে নিতে পারো বা আর একবার দেখে নিতে পারো। তাহলে এই 50টি ওয়ার্ড যদি প্রথমে মুখস্থ করো সেক্ষেত্রে তোমার প্রাথমিক পর্যায়ে প্রাত্যহিক কথাবার্তা বলার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। এরপরে যখন তোমরা আরও অ্যাডভান্স লেভেলে যাবে বা কিছুদিন প্র্যাকটিস করে ফেলবে তখন তোমরা ধীরে ধীরে নতুন নতুন অ্যাডভান্স ওয়ার্ড তোমার স্টকে যোগ করবে। সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। তাই প্রথম কাজ হচ্ছে এই 50টি ওয়ার্ড মুখস্থ করা। এইবার দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইউ ডোন্ট নিড পারফেক্ট গ্রামাটিক্যাল রুল টু স্পিক ইন ইংলিশ। অর্থাৎ তোমার ইংলিশে কথা বলার ক্ষেত্রে কোনো পারফেক্ট গ্রামাটিক্যাল রুল মেনটেন করার দরকার নেই। আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে ফ্লুয়েন্ট হতে পারি না, তার মেন কারণ হচ্ছে আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন আমরা প্রথমে মাতৃভাষায় ভাবি, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি, তারপরে ইংলিশে বলি। এই যে ইংলিশে বলার আগে দুটি স্টেপ এক্সট্রা করি আমরা, সেই কারণে ইংলিশের ফ্লুয়েন্সি নষ্ট হয়। তাহলে এটি থেকে বাঁচার বা এটি থেকে বেরিয়ে আসার উপায় কি? এটি থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে অত নজর দেব না প্রাথমিক পর্যায়ে। আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে ইংলিশ একটি সেন্টেন্সের প্রথম এবং শেষটুকু ঠিক রাখা এবং অ্যাকশন ভার্বটি ঠিকঠাক চয়েস করা। শুধুমাত্র অ্যাকশন ভার্ব ঠিকঠাক চয়েসের মাধ্যমেই আমরা প্রাথমিক পর্যায়ে ইংলিশ বলতে পারি। একটা জিনিস মাথায় রাখবে, ইংলিশ বলা এবং লেখা এই দুটির মধ্যে অনেক পার্থক্য। ইংলিশ একটি ভাষা, সেই ভাষা যখন আমরা বলবো তখন সেই ভাষার লক্ষ্য হচ্ছে আমার মনের ভাবটা বা আমার ইচ্ছাটা সামনের জনকে বলা বা বোঝানো। সেটি আমরা যে কোনোভাবেই বোঝাতে পারি এবং সেটি আমার উদ্দেশ্য। তাই সেক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল ঠিক আছে কিনা সেটি প্রাথমিক পর্যায়ে আমার লক্ষ্য হওয়া উচিত নয়। তাই বলে আমি এটা বলছি না যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার লক্ষ্য করবে না, সেটা পরবর্তী ক্ষেত্রে হবে যখন আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাব বা ইংলিশে যখন আমাদের প্রাথমিক পর্যায়ের জানা বা প্রাথমিক পর্যায়ের বলার যে অভিজ্ঞতা বা বলার যে সাহস সেটা পেয়ে যাব, তখন আমরা গ্রামাটিক্যাল এররগুলো ঠিকঠাক করার চেষ্টা করব, প্রনাউন্সিয়েশন ঠিকঠাক করার চেষ্টা করব। তবে প্রাথমিক পর্যায়ে সেদিকে লক্ষ্য না দিয়ে ইংলিশ বলার অভ্যাস তৈরি করার বিষয় লক্ষ্য করা জরুরি। এক্ষেত্রে একটা কথা বলবো যে ভেবে দেখো, আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু আমাদের ফ্লুয়েন্সি নষ্ট হয় না। কারণ কি, তখন আমরা ফ্লুয়েন্ট হতে পারি একটাই কারণে যে আমাদেরকে নতুন করে ভাবতে হয় না যে এই সেন্টেন্সটি কিভাবে বলবো, কারণ আমাদের স্টক অফ ওয়ার্ডও প্রচুর আছে এবং আমাদের এটি মাতৃভাষা হওয়ার কারণে আমরা এই ভাষায় সহজাত। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটি হয় না, যেহেতু আমাদেরকে মাঝখানে দুটি স্টেপ যেটা আগে বললাম সেইগুলো ফলো করতে হয়। তো তোমরা চেষ্টা করবে যে ইংলিশ বলার সময় গ্রামাটিক্যাল এরর হচ্ছে কিনা এই বিষয়ে খেয়াল না দিয়ে জাস্ট ইংলিশটি বলা, প্রথম এবং শেষটা ঠিক রাখা এবং অ্যাকশন ওয়ার্ড
অর্থাৎ ভার্বটা ঠিক রাখা। এইভাবে চেষ্টা করো। এইভাবে চেষ্টা করতে থাকলে ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠবে। এবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রাইমারি টেন্স। তোমরা সকলেই জানো যে টেন্স টোটাল 12 রকমের, এবং এটাও জানো যে আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে বা ইংলিশে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে এই 12খানা টেন্স ব্যবহার করে থাকি। 12খানা টেন্সই সমান গুরুত্বপূর্ণ ইংলিশে বাক্য গঠনের ক্ষেত্রে। কিন্তু আমি প্রথমেই এই 12খানা টেন্স তোমাদের শিখতে বলবো না। তোমরা প্রথমে 3টে টেন্স শেখো, যে 3টে টেন্স প্রাথমিক লেভেলের বাক্য গঠনের ক্ষেত্রে খুবই জরুরি। এবং সেই 3টি টেন্স হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স। তোমরা প্রাথমিক পর্যায়ে যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো বা ইংলিশে কথা বলা শুরু করছো, তখন এই 3টি টেন্সের মাধ্যমেই সমস্ত কথা বলতে চেষ্টা করবে। সেক্ষেত্রে একটা জিনিস হবে কি, যে 12খানা টেন্স মাথায় যদি তোমার ঢুকে যায় প্রথমেই, সেক্ষেত্রে ইংলিশ বলার সময় তোমাদের এই 12খানা টেন্স মাথার মধ্যে ঘুরবে এবং সেক্ষেত্রে ইংলিশ বলতে অসুবিধা হতে পারে। কারণ তোমরা ভাববে যে কোন টেন্সে বলা উচিত, এটা এই টেন্সে বলা উচিত কি ওই টেন্সে বলা উচিত, এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য বলবো প্রথমে তোমরা প্রাথমিক 3টে টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ইনডিফিনাইট টেন্সগুলো, সেইগুলোর ভিত্তিতে ইংলিশ বলা প্র্যাকটিস করো। পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছবে বা কিছুদিন প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন বাকি টেন্সগুলো শিখবে এবং সেই টেন্সের স্ট্রাকচার ইউজ করে কথা বলা প্র্যাকটিস করবে। এইবার চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে স্টার্ট স্মল অ্যামাউন্ট অফ লিসনিং। কথায় বলে যে ভালো বক্তা হওয়ার জন্য ভালো শ্রোতা হওয়াটা জরুরি। তো তোমাদের বলবো যে দিনে অন্তত 10 থেকে 15 মিনিট ইংলিশ শোনার প্র্যাকটিস করো। এক্ষেত্রে আমি অনেকক্ষণ শোনার কথা বলবো না, কারণ অনেকেই বলে যে সিনেমা দেখতে বা অনেকক্ষণ ধরে খবর দেখতে, কিন্তু আমি সেটা বলবো না। কারণ অল্প সময় ধরে শোনা এবং বেশি সময় ধরে শোনার পার্থক্য আছে। আমি শোনার কথা বলছি যে কারণে, সেটি হচ্ছে প্রোনাউন্সিয়েশনগুলো ঠিকঠাক করা এবং ইংলিশ বলার ভঙ্গিটা অনুকরণ করা। এবার তুমি যদি অনেকক্ষণ ধরে শোনো, সেক্ষেত্রে তুমি ইংলিশ শোনা শুরু করার প্রথম দিকে কি কি প্রোনাউন্সিয়েশন তুমি শুনেছিলে বা মনে রাখার চেষ্টা করছিলে, সেগুলো কিন্তু লাস্টের দিকে এসে ভুলে যেতে পারো। সেই জন্য অল্পক্ষণে শুনবে, 10 মিনিট বা 15 মিনিটে শুনবে। সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনগুলো কোন কোনগুলো তোমার মনে করে রাখতে হবে বা কোন কোনগুলো অনুকরণ করতে হবে, সেগুলো মনে থাকবে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো যে শোনারও কিন্তু কিছু নিয়ম আছে। শোনার নিয়ম বলতে আমি প্রাথমিক পর্যায়ে যেটা বলবো যে শুধুই শুনতে হবে। শুধুই শুনতে হবে বলতে, আমরা যখন কোনো কথা শুনি তখন দেখবে অনেক সময় সেটা নিয়ে মাথায় কল্পনা করি, সেই পরিস্থিতিটা কল্পনা করি। যেমন ধরো কেউ যদি বলে যে আমি জঙ্গলে গিয়েছিলাম বেড়াতে, সেখানে গিয়ে আমরা বাঘ দেখতে পেয়েছিলাম, আমরা সেটা শুনে সঙ্গে সঙ্গে মাথায় কল্পনা করি জঙ্গল, বাঘ, এগুলো কল্পনা করতে থাকি। সেক্ষেত্রে কি হয়, আমি কথাটা শুনছি এবং মাথায় কল্পনা করছি, এই দুটো জিনিস যেহেতু একসাথে হচ্ছে, সেক্ষেত্রে এই শোনার এফেক্টটা কমে যায়। সেই কারণে তোমাদের বলবো যে ইংলিশ যখন শুনবে, সব ক্ষেত্রেই, তবু আমি ইংলিশের কথা যেহেতু এখানে বলছি, সেহেতু বলছি যে ইংলিশ যখন শুনবে তখন কোনোভাবেই সেটা কল্পনা করবে না, জাস্ট শুনবে। প্রোনাউন্সিয়েশনটার দিকে খেয়াল রাখবে, উচ্চারণের ভঙ্গিটার দিকে খেয়াল রাখবে এবং শুনবে। তাহলে ইংলিশ শোনার যে প্রয়োজনীয়তা, ইংলিশ শোনার যে ফল, সেটা পুরোপুরি পাবে। এরপরে শোনার যে নিয়মটা বলবো সেটা হচ্ছে প্রথমে ভারতীয় ইংলিশ শুনবে। অনেকে কি করে, প্রথমে মুভি দেখে বা ব্রিটিশ কোনো ইংলিশ নিউজ চ্যানেল দেখে, সেটা না করে প্রথমে যদি ভারতীয় কোনো ইংলিশ মুভি বা ভারতীয় কোনো ইংলিশ চ্যানেল খবরে দেখো, সেক্ষেত্রে কি হবে যে আমরা ভারতীয় অ্যাকসেন্টগুলো বুঝতে পারবো ভালো। ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ, ওদের যে অ্যাকসেন্ট, ওদের যে প্রোনাউন্সিয়েশন, সেইগুলো আমরা কিন্তু প্রাথমিকভাবে বুঝতে নাও পারি, এবং এই বুঝতে না পারলে আমাদের ইংলিশ শোনার এন্থুটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে ভারতীয় ইংলিশ শুনলে কি হবে, আমাদের বুঝতেও সুবিধা হবে এবং সেক্ষেত্রে আমাদের ইংলিশ শোনার যে এন্থু, সেটাও থাকবে। এবং আমাদের যে মেন উদ্দেশ্য ইংলিশ শোনা, যে ইংলিশ বলা প্র্যাকটিস করার ক্ষেত্রে সেগুলো অনুকরণ করা, সেক্ষেত্রেও সুবিধা হবে। তো এই হলো মোটামুটি শোনার নিয়ম। তোমরা ইংলিশ শোনার ক্ষেত্রে এই নিয়মগুলো ফলো করতে পারো। এবার আসি মূল ভিডিওর পঞ্চম বিষয়। এখানে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে স্টার্ট লার্নিং ইংলিশ ফর ইউর লাইফ। এই স্টার্ট লার্নিং ইংলিশ ফর ইউর লাইফ, এই বিষয়টি কি? এখানে আমি যে বিষয়টি বলতে চাইছি সেটি হচ্ছে যে তোমার জীবনের প্রয়োজনে যে ইংলিশগুলো প্রয়োজন, সেইগুলো প্রথমে শেখো। দেখো, তোমার জীবনের প্রয়োজন একরকম, আমার জীবনের প্রয়োজন একরকম, প্রত্যেকের জীবনের প্রয়োজন আলাদা আলাদা, সেহেতু প্রত্যেকের জীবনের প্রয়োজনের ইংলিশগুলো আলাদা আলাদা হবে। উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবে। ধরো তুমি যদি টিচিং প্রফেশনে থাকো, তাহলে তোমার সেই স্কুল, টিচার, স্টুডেন্ট, পড়াশুনো, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তোমাকে এই রিলেটেড শব্দগুলো আগে শেখার প্রয়োজন হতে পারে। ধরো আমি কৃষি দপ্তরে কাজ করি, সেক্ষেত্রে আমাকে এই কৃষি রিলেটেড শব্দ
এগুলো আমাকে শিখতে হবে, কারণ আমাকে আমার পেশাগত ক্ষেত্রে কথা বলতে গেলে এই ওয়ার্ডগুলো প্রয়োজন হবে। তাহলে বুঝতে পারলে যে প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজনীয় ইংলিশ কিন্তু আলাদা আলাদা, তাই প্রত্যেকের ইংলিশের ওয়ার্ড কালেক্ট করার ধরনও কিন্তু আলাদা আলাদা হবে। আর আমি এক্ষেত্রে এই ওয়ার্ডগুলো শিখতে বলছি এই কারণে যে সেক্ষেত্রে তোমার ইংলিশ বলতে, তোমার কাজের ক্ষেত্রে ইংলিশ বলতে সুবিধা হবে। তো এই লার্ন ইংলিশ ফর লাইফ এটাকেও আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফ্যামিলি ওয়ার্ডস, আরেকটি হচ্ছে ওয়ার্ক ওয়ার্ডস, আরেকটা হচ্ছে রুটিন ওয়ার্ডস, আর একটা হচ্ছে ওয়েদার ওয়ার্ডস। এবার আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ফ্যামিলি ওয়ার্ডস বলতে বোঝায় ফ্যামিলিগত কিছু শব্দ। দেখবে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে এমন কিছু ঘটনা বা এমন কিছু জিনিস আমরা কমনলি আলোচনা করি যেগুলো অন্য ফ্যামিলিতে হয়তো হয় না। তো আমাদের সেই ফ্যামিলিগত বিষয় আলোচনা করার ক্ষেত্রে প্রয়োজনীয় ওয়ার্ডগুলো যদি আমি প্রথমে শিখে নিই, তাহলে আমি এই পরিবারের মধ্যে ইংলিশে কথা বলতে পারবো। এবার আসি ওয়ার্ক ওয়ার্ড। ওয়ার্ক ওয়ার্ড কি? আমি আগে যেটা বললাম যে প্রত্যেকের প্রফেশন আলাদা আলাদা, যারা যে প্রফেশনে আছে সেই প্রফেশনাল প্লেসে কথা বলার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ওয়ার্ড প্রয়োজন, যেটা শুধুমাত্র সেই প্রফেশনাল ওয়ার্ল্ডে কথা বলা যায়। সেক্ষেত্রে তোমার নিজস্ব প্রফেশন অনুযায়ী নিজস্ব প্রফেশনাল ওয়ার্ল্ডের কিছু ওয়ার্ড কালেক্ট করতে হবে প্রথমে, তাহলে তুমি এই প্রফেশনাল প্লেসে বা প্রফেশনাল ওয়ার্ল্ড নিয়ে অন্য কারোর সাথে কথা বলতে পারবে সহজেই। এবার আসি রুটিন ওয়ার্ড। রুটিন ওয়ার্ড বলতে আমি বলতে চাইছি যে প্রত্যেকের জীবনে রুটিন আলাদা। কেউ সকালে হয়তো জিম করতে যায়, কেউ সকালে হয়তো ফুটবল খেলতে যায়, বা কেউ সকালে হয়তো মর্নিং ওয়াকে যায়, আবার কেউ হয়তো বিকালে আড্ডা মারতে যায়, কেউ বিকালে বন্ধুদের সঙ্গে গল্প করে, কেউ গল্পের বই পড়ে। এইরকম বিভিন্ন জনের বিভিন্ন রুটিন থাকতে পারে। এইবার সেই নিজস্ব রুটিন নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করা বা নিজস্ব রুটিন সম্পর্কিত বিষয় নিয়ে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে তার সেই রুটিন সম্পর্কিত কিছু ওয়ার্ড জেনে রাখা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সে তার সেই হবিজ বা তার সেই রুটিন নিয়ে সহজেই আলোচনা করতে পারবে ইংলিশে। এই হচ্ছে রুটিন ওয়ার্ডস। এবার আসি ওয়েদার ওয়ার্ডস। ওয়েদার ওয়ার্ডসটা কি? ওয়েদার ওয়ার্ডস হচ্ছে আমরা ওয়েদার নিয়ে জেনারেলি লোকের সাথে কথা বলে থাকি, সেক্ষেত্রে আমাদের কিছু ওয়েদার সম্পর্কিত ওয়ার্ড শিখে রাখা উচিত, যে ওয়ার্ডগুলো কাজে লাগিয়ে আমরা ওয়েদার কন্ডিশন নিয়ে অন্য কারোর সাথে ইংলিশে সহজেই কথা বলতে পারি। তো এই গেল ইংলিশ ফর লাইফ সম্পর্কিত আলোচনা। তো এই ওয়ার্ডগুলো শিখলে তোমাদের সারা দিনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা কথা বলার ক্ষেত্রে সুবিধা হবে। এবার আসি প্র্যাকটিস এবং কনফিডেন্স বিল্ডিং। এত নিয়ম কানুন নিয়ে কথা বলার কোনো মানে হবে না যদি না আমরা ইংলিশে বলার প্র্যাকটিস করি এবং ইংলিশ বলার ক্ষেত্রে কনফিডেন্স বিল্ড করি। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি। তো প্রতিদিন ইংলিশ বলার অভ্যাস করাটা ইংলিশে কনফিডেন্স বাড়ানোর জন্য খুবই জরুরি। এবার ইংলিশ বলা প্র্যাকটিস করার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। আমরা আগে বলতাম যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে, কিন্তু এখন আয়নারও প্রয়োজন নেই, কারণ সব জায়গায় আয়না পাবে না। তো এখন সহজ উপায় হচ্ছে স্মার্টফোন সবার হাতে আছে, স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করবে, ভিডিও রেকর্ডিং চালু করবে এবং তার সামনে ইংলিশে 5 মিনিট বা 10 মিনিট যে কোনো বিষয় নিয়ে বলবে, এবং এই বিষয়টা রেকর্ড করার পরে বলা হয়ে গেলে সেটা আবার চালিয়ে দিয়ে শুনবে যে তোমার সব উচ্চারণ ঠিক হলো কিনা, বলার ভঙ্গি ঠিক হলো কিনা, কথা বলার সঙ্গে মুখের এক্সপ্রেশন ঠিক হচ্ছে কিনা, এগুলো লক্ষ্য করবে। সেক্ষেত্রে কি হবে, যদি কোনো উচ্চারণের ক্ষেত্রে ভুল হয় বা কোনো এক্সপ্রেশন বা বলার ভঙ্গিতে ভুল হয়ে থাকে, সেগুলো শুধরে নিতে পারবে সহজেই। এবং এটা তোমরা যে কোনো জায়গায় করতে পারো। ফোন যেহেতু সবসময় নিজের কাছে থাকে, যে কোনো জায়গায় মাঠে ঘাটে বেড়াতে গিয়ে বা কোথাও হয়তো বসে আছো চুপচাপ, ঘরের মধ্যে শুয়ে আছো, সব সময় করতে পারো। এটা একটা খুব ভালো উপায় প্র্যাকটিস করার। তাছাড়া তো আরও এরকম ভিডিও দেখতে পারো, আমার চ্যানেলেও কিছু ভিডিও পেয়ে যাবে, অন্যান্য চ্যানেলেও দেখতে পারো, যেগুলো তোমাদের ইংলিশ বলার ক্ষেত্রে কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে। এক্ষেত্রে আরও একটা কথা মনে করে দিই যে কখনোই মনে হীনমন্যতা আনবে না যে ও এত ভালো ইংলিশে বলছে, আমি বলতে পারছি না। হয়তো খোঁজ নিলে দেখবে যে ও যখন প্রথম বলা শুরু করেছিল তখন তোমার থেকেও খারাপ বলতো, বা হয়তো তোমার মতোই অবস্থা ছিল। সেই জন্য বলবো, তোমার প্রথম চ্যাপ্টারের সঙ্গে কারোর 20 নম্বর চ্যাপ্টার তুলনা করবে না। সেহেতু মনে রাখবে যে নিজের জার্নিটা নিজের মতো করে শুরু করো এবং নিজের মতো করেই শেষ করো। সবার যে ফ্লুয়েন্টলি কথা বলতে একই রকম সময় লাগবে এমন নয়, কারোর 1 মাস লাগতে পারে, কারোর 2 মাস লাগতে পারে, কারোর 3 মাস লাগতে পারে, সেটা বিষয় নয়। আলটিমেট হচ্ছে তুমি প্র্যাকটিসটা চালিয়ে গেলে অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। তো তুমি যত প্র্যাকটিস করবে তত ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। যাই হোক, যে পদ্ধতিগুলো বললাম সেগুলো ফলো করে দেখো, তোমাদের ইংলিশ বলার ক্ষেত্রে ফ্লুয়েন্সি বাড়বে এবং কনফিডেন্সও বাড়বে। আর একটা কথা, যে প্র্যাকটিস চালিয়ে যাও। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় দেবে ইংলিশ বলা, 10 থেকে 15 মিনিট সময় দেবে ইংলিশ শোনা, এবং 10 থেকে 15 মিনিট সময় দেবে ইংলিশ যেটা বললে সেটা রেকর্ড করার পরে সেটার ভিতরে কি কি ভুল হচ্ছে সেগুলো কারেকশন করা। তাহলে দেখবে তোমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে বেশি সময় লাগবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর ইংলিশ শিখতে ইংলিশ মেড মানুষ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।